প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে স্বাগতম। আমি জানুর রহমান, টেক্সটাইল বিভাগের শিক্ষক। আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সটাইল পঞ্চম পর্বের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং 3 বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম ক্লাস। অর্থাৎ এই ক্লাসের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো একটু দেখে আসি। ড্রাফটের পার্থক্য, রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়সমূহ, রোলারের প্রকারভেদ। অর্থাৎ সুতা তৈরি করতে গেলে বা রবিং তৈরি করতে গেলে যে ড্রাফট হয় এবং ড্রাফটিং জোনে যে রোলারগুলো আমরা ব্যবহার করে থাকি সেই রোলার সেটিং করতে গেলে কোন কোন বিষয় ফলো করতে হবে বা দেখতে হবে, এবং রোলার সেটিংয়ের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদটা নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা শুরু করি। আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখব বা আজকের এই ক্লাসের শিখন ফলটাগুলো কি সেটা একটু দেখি। ড্রাফটের পার্থক্য জানতে পারবো, রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়সমূহগুলো জানবো, রোলারের প্রকারভেদগুলো একটু দেখব। ড্রাফটিং বলতে সাধারণত আমরা জানি যে যখন কোনো আসমূহকে টেনে নির্দিষ্ট নিয়মে এর ওজন কমিয়ে একক ওজনে নিয়ে যাওয়া হয় বা লম্বা করা হয় তাকে ড্রাফটিং বলে। ড্রাফটিংয়ের পার্থক্য অর্থাৎ আমরা ড্রাফটিং জোনে যে রোলারগুলো ব্যবহার করে থাকি এখানে সাধারণত অ্যাপ্রন রোলার এবং শুধু রোলার ব্যবহার করা হয়। অর্থাৎ কিছু ক্ষেত্রে সাধারণত রোলারের উপরে অ্যাপ্রন ব্যবহার করা হয় এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে টপ রোলারের সাথে শুধুমাত্র সিনথেটিক কাপড় বা রাবারের আবরণ দিয়ে রোলার তৈরি করা হয়। এখন এই অ্যাপ্রন ড্রাফট এবং রোলার ড্রাফট, এই দুইটা ড্রাফটের যে পার্থক্য আছে বা কোন ড্রাফটে কি কাজ হয় কি কাজ হয় না এটা একটু দেখব। অর্থাৎ এক কথায় অ্যাপ্রন ড্রাফট এবং রোলার ড্রাফটের মধ্যে পার্থক্য কি সেটা একটু আলোচনা করি। 1 নম্বরে আছে অ্যাপ্রন ড্রাফটে আসমূহ নিয়ন্ত্রণ করা সম্ভব, রোলার ড্রাফটে ক্ষুদ্র আসমূহ নিয়ন্ত্রণ করা কঠিন। অর্থাৎ আমরা যখন কোনো সুতা বা রবিং তৈরি করতে যাই এক্ষেত্রে সাধারণত ছোট দৈর্ঘ্যের আঁশ এবং বড় দৈর্ঘ্যের আঁশ বা মাঝারি দৈর্ঘ্যের আঁশের সমন্বয় সুতা তৈরি করা হয়। সেক্ষেত্রে যদি আমাদের যে মূল উপাদান যে আঁশসমূহ আছে এই আঁশসমূহ যদি ক্ষুদ্র আঁশ বা ছোট দৈর্ঘ্যের যে আঁশগুলো থাকে সেই ছোট দৈর্ঘ্যের আঁশ দিয়ে রবিং তৈরি করতে গেলে বা সুতা তৈরি করতে গেলে অ্যাপ্রন ড্রাফট দেওয়াটা উত্তম। কারণ অ্যাপ্রন ড্রাফটে এই ক্ষুদ্র আঁশসমূহকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, কিন্তু রোলার ড্রাফটে এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় না বা একটু কঠিন হয়ে যায়। 2 নম্বর, ড্রাফটিং পরিসর অধিক বাড়ানো সম্ভব হয়, কিন্তু রোলার ড্রাফটে ড্রাফটিং পরিসর অধিক বাড়ানো সম্ভব হয় না। অর্থাৎ আমরা অ্যাপ্রনের টোটাল যে রোলারের মেজারমেন্ট আছে অর্থাৎ রোলারের যে মাপটা আছে এই মাপ বরাবর একটু জায়গা আমরা বাড়ায় নিতে পারি। অর্থাৎ রোলার তো ফিক্সড, এই রোলারের যে মূল জায়গাটুকু এই জায়গার মধ্যে একটু বেশি জায়গা নিয়ে ড্রাফট দেওয়া সম্ভব হয়, কিন্তু রোলার সেটিংয়ের বা রোলার ড্রাফটের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। নির্দিষ্ট পরিমাণ জায়গার মধ্যে ড্রাফট দেওয়া লাগে বা আসমূহকে টানতে হয় নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, কিন্তু অ্যাপ্রন ড্রাফটে একটু বেশি পরিসরে জায়গা নেওয়া সম্ভব হয়। 3 নম্বর আছে রোলার সেটিং পরিবর্তন না করেও বিভিন্ন দৈর্ঘ্যের আঁশসমূহ প্রক্রিয়া করা সম্ভব, কিন্তু রোলার ড্রাফটে আঁশের দৈর্ঘ্য এবং প্রক্রিয়াজাতকরণের জন্য সেটিং পরিবর্তন করা প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি অ্যাপ্রন রোলার দিয়ে ড্রাফট বা প্রদান করে থাকি সেক্ষেত্রে আমার ওই মেশিনের সেটিংয়ের নতুন করে সেট করার প্রয়োজন হয় না, কিন্তু
রোলার ড্রাফটের ক্ষেত্রে নতুন করে সেটিং করার প্রয়োজন হয়, তা না হলে ড্রাফটিংয়ের মধ্যে যে রবিংটা শুরু হচ্ছে এই রবিংয়ের মানটা খুব ভালো মতো পাওয়া সম্ভব হয় না। 4 নম্বর, সুতা ছেঁড়ার হার কম থাকে বা রোলার ড্রাফটে সুতা ছেঁড়ার হার বেশি হয়। অর্থাৎ আমরা যখন অ্যাপ্রন রোলার ব্যবহার করি, এই অ্যাপ্রন রোলারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সুতো বা সুতাটা তৈরি করছি এইটাতে রোলার সরাসরি আরেক রোলারের উপরে প্রেশার দেয় বা চাপ দেয়। এই চাপের ফলে ওই সুতাটা ক্ষতিগ্রস্ত হয় এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অ্যাপ্রন রোলারের ক্ষেত্রে এই চাপের পরিমাণটা প্রথমত আসে টপ রোলারটা অ্যাপ্রনের উপরে আসে এবং অ্যাপ্রনের মাধ্যমেই বটম রোলারের চাপ আসে, যার কারণে এখানে একটা প্রোটেক্ট দেওয়ার মতো ক্ষমতা কাজ করে থাকে, যার কারণে অ্যাপ্রন রোলারে সুতা ছেঁড়ার পরিমাণটা কম হয়, কিন্তু রোলার ড্রাফটে সুতা ছেঁড়ার পরিমাণটা বেশি, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যায়। তারপর আসলে কি স্প্যান্ডেলের গতি বাড়ানো সম্ভব। স্প্যান্ডেলের গতি তুলনামূলক অনেক কম রাখতে হয়। অর্থাৎ যখন অ্যাপ্রন রোলার আমরা ব্যবহার করে থাকি, এই যে ববিনটা স্প্যান্ডেলের উপরে বসানো হয় এবং স্প্যান্ডেলের যে গতির সাথে ববিনের গতিও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ববিন যেহেতু স্প্যান্ডেলের উপরে বসানো হয়, স্প্যান্ডেলের মাধ্যমে ববিনটা ঘুরে এবং অ্যাপ্রন ড্রাফট বা অ্যাপ্রন রোলারের মাধ্যমে ড্রাফট দিতে গেলে এর গতি বাড়ানো সম্ভব হয় বা বেশি গতি দিয়ে কাজ করতে পারি, কিন্তু রোলার ড্রাফটের ক্ষেত্রে বেশি গতি দিয়ে কাজ করতে পারি না। এটাই হচ্ছে অ্যাপ্রন ড্রাফট এবং রোলার ড্রাফটের মধ্যে পার্থক্য। এরপরে আসি রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়সমূহ। অর্থাৎ আমরা যখন মেশিনের সুতা তৈরি করতে যাই, এই সুতা তৈরি করতে গেলে পারে রোলার সেটিং, আমরা সাধারণত বলে থাকি রোলার সেটিং, কিন্তু এটা আসলে রোলার সেটিংয়ের মূল কাজ হচ্ছে আমরা এই রোলারকে নিয়ন্ত্রণ করার জন্য যে পিনিয়ন বা গিয়ারিং অঞ্চলে যে গিয়ারগুলো ব্যবহার করা হয়, সেই গিয়ারগুলোকে পরিবর্তন করাই হচ্ছে রোলার সেটিং। তো এখন এই রোলার সেটিংয়ের যে বিবেচ্য বিষয় বা যে বিষয়গুলো বিবেচনা করে রোলারগুলো সেট করতে হয়, সেই বিষয়গুলো বেশ 8টা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্ট কি কি? আঁশের কার্যকরী দৈর্ঘ্য বা স্টেপল লেন্থ, অর্থাৎ আমরা যে আঁশসমূহ দিয়ে সুতা তৈরি করব, এই সুতা তৈরি করতে যে আঁশগুলো ব্যবহার করছি, এই আঁশের দৈর্ঘ্যের মাপটা কি, বা বড় দৈর্ঘ্যের আঁশ কিনা বা ছোট দৈর্ঘ্যের আঁশ কিনা বা মিডিয়াম দৈর্ঘ্যের বা মধ্যম মানের দৈর্ঘ্যের আঁশ কিনা, এই দৈর্ঘ্যের উপরেও সাধারণত রোলার সেটিংয়ের বিষয়টা আমাদের বিবেচনা করতে হয়। স্লাইবার মোটা পাতলার উপরে, অর্থাৎ আমরা ড্রয়িং মেশিন থেকে যে স্লাইবারটা পাইলাম বা প্রথম ড্রয়িং বা দ্বিতীয় ড্রয়িং থেকে যে স্লাইবার পাইলাম, সেই স্লাইবার যখন মেশিনে সেট করার পরে রবিং হবে বা সুতা তৈরি করতে পারবো। এই সুতা তৈরি করতে গেলে যে যে স্লাইবারটা আমরা ব্যবহার করছি, এই স্লাইবারের মধ্যে আঁশের পরিমাণটা কি, অর্থাৎ বেশি পরিমাণে যখন আঁশ থাকবে তখন কিন্তু অটোমেটিকলি স্লাইবারটা মোটা হবে। অর্থাৎ আঁশের বা স্লাইবারের মধ্যে আঁশের পরিমাণ বা স্লাইবারটা মোটা না চিকন, তার উপরেও আমাদের বিবেচনা করে রোলার সেটিং করতে হবে। ফিড ম্যাটেরিয়ালের দৃঢ়তার উপরে, অর্থাৎ আমরা যে স্লাইবারটা মেশিনে সেট করছি বা ফিট করছি, যে স্লাইবারটা ফিট করে আমরা রবিং বা সুতা তৈরি করব, এই যে স্লাইবারের শক্তি বা দৃঢ়তা কেমন আছে, সেই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। ড্রাফটের পরিমাণের উপর, অর্থাৎ আমরা যে স্লাইবার বা রবিংটা সেট করে সুতা তৈরি করব, এই সুতা তৈরি করতে গেলে ওই সুতার ড্রাফট বা কী পরিমাণে আমরা টানতে পারবো বা কী পরিমাণের একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে নির্দিষ্ট পরিমাণে ড্রাফট দিতে পারবো, তার উপরেও এই রোলার সেটিংয়ের সময় বিবেচনা করতে হবে। রোলারের ধরন, আমরা যেমন এর আগে বললাম যে অ্যাপ্রন রোলার এবং অ্যাপ্রন রোলারের মাধ্যমে ড্রাফট দেওয়া এবং
শুধু রোলারের সাহায্যে ড্রাফট দেয়া, অর্থাৎ অ্যাপ্রন রোলার ড্রাফট দিলে একরকম হবে এবং রোলার ড্রাফট দিলে একরকম হবে, অর্থাৎ রোলারের ধরনের উপরে এই রোলার সেটিংয়ের বিষয়টা বিবেচনা করতে হয়। আঁশের কোয়ালিটি, আমরা যে কোনো কিছু করতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমরা সাধারণত আঁশকে 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে উচ্চমানের আঁশ, মধ্যম মানের আঁশ এবং নিম্নমানের আঁশ। এই তিন প্রকার আঁশের মধ্যে বা 3 প্রকার মানের উপর ভিত্তি করে রোলার সেটিংটা করা প্রয়োজন পড়ে। আঁশে বিদ্যমান ক্ষুদ্র আঁশের পরিমাণের উপরে, অর্থাৎ আমরা যে আঁশগুলোকে প্রসেসের মাধ্যম দিয়ে নিয়ে এসে রবিং বা সুতা তৈরি করব, এই সুতা তৈরি করার সময় যে আঁশগুলোকে ব্যবহার করছি সেই আঁশের মধ্যে কি পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ বা নেফস জাতীয় অংশ আছে, এইটা আমাদেরকে আগে থেকে বাছাই করে নিতে হবে। যার কারণে আমরা যদি আগে থেকে বাছাই করে নিতে না পারি, সেক্ষেত্রে দেখা যায় যে অধিক পরিমাণে একটা রোলার সেটিং করা হলো এবং এই সেটিং করে যখন আমরা প্রোডাকশনে কাজ করতে যাব, অতিরিক্ত ক্ষুদ্র ক্ষুদ্র আঁশের কারণে আমাদের এই কাজগুলোর বা রোলার সেটিংটা আমাদের করা হলে সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে পুনরায় যদি আবার আমরা রোলার সেটিং করতে চাই, সেক্ষেত্রে আবার নতুন করে আমাদেরকে প্রিমিয়ামগুলোকে সেট করতে হবে। রবিং ফ্রেমে ব্যবহৃত রোলারের প্রকারভেদ, আমরা জানি যে সিমপ্লেক্স মেশিনে যে রবিংটা ড্রাফটিং জোনে যে রবিংগুলোকে আমরা ব্যবহার করছি, সেখানে 2 ধরনের রোলার ব্যবহার করা হয়। এক হচ্ছে টপ রোলার, দ্বিতীয়ত বটম রোলার। অর্থাৎ রবিং ফ্রেমে ড্রাফটিং জোনে সাধারণত 2 ধরনের রোলার আমরা ব্যবহার করে থাকি। এক হচ্ছে টপ রোলার, দ্বিতীয়ত বা 2 নম্বর হচ্ছে বটম রোলার। বটম রোলার আবার 3 প্রকারের হয়ে থাকে: স্ট্রেট ফ্লুটেড, ডায়াগোনাল ফ্লুটেড এবং ডায়মন্ড ফ্লুটেড। এখানে একটা বিষয় বলি যে আমরা সাধারণত প্রত্যেকটা প্রেসার বারের সাথে উপর দিক থেকে যেটা চাপ দিয়ে মেশিনের মূল বডির সাথে আটকে দেওয়া হয়, এখানে রোলারগুলো আলাদা আলাদা থাকে। কিন্তু এখানে বটম রোলার হিসেবে আমরা যে রোলারকে ব্যবহার করে থাকি, এটা মেশিনের টোটাল লেন্থের উপরে নির্ভর করে থাকে। যেমন এক কথায় বলতে গেলে, যদি একটা মেশিনে 200 স্প্যান্ডেল থাকে, এই 200 স্প্যান্ডেলের জন্য টপ রোলার থাকবে 200টা, কিন্তু বটম রোলারের 200 স্প্যান্ডেলের জন্য মেশিনের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত, অর্থাৎ যতটুকু জায়গা পরিমাণ পর্যন্ত ড্রাফটিং জোন বিস্তৃত থাকে, সেই ড্রাফটিং জোনের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত একই রোলার ব্যবহার করা হয়। তো এখন এই যে নিচের দিকে বা বটম দিকে যে রোলারটা আমরা ব্যবহার করছি, এখানে সাধারণত যদি টপ রোলার থাকে 3টা, বটম রোলারও থাকবে 3টা। এই যে 3টা টপ রোলার এবং 3টা বটম রোলার থাকছে, এই 3টা বটম রোলারের গায়ে আবার বিভিন্নভাবে খাস কাটা অংশ থাকে, যাতে দেখা যায় যে যখন আমরা মেশিনের স্লাইবারটা সেট করছি ড্রাফটিং জোনে, ড্রাফট প্রদান করার ফলে ওইটার ডেলিভারি অঞ্চল দিয়ে সামনের দিকে যখন অগ্রসর হয়, যদি কোনো ফ্লুটেড না থাকে বা দাগ কাটা বা খাস কাটা না থাকে, যদি প্লেন থাকে, ওটা সামনের দিকে আসতে অগ্রসর হইতে সমস্যা হয়। এই কারণে প্রত্যেকটা বটম রোলারের সাথে স্ট্রেট ফ্লুটেড, অর্থাৎ আড়াআড়ি বিভিন্নভাবে দাগ কাটা বা খাস কাটা থাকে। আর একটা আছে ডায়াগোনাল ফ্লুটেড, অর্থাৎ ওটাকে সামনে নিয়ে আসার জন্য রাউন্ড আকারে, মানে টোটাল রোলারটাকে রাউন্ড আকারে খাস কাটা অংশ থাকে। এবং 3 নম্বরটা আছে ডায়মন্ড ফ্লুটেড। ডায়মন্ড বলতে সাধারণত আমরা বুঝি যে 4 কোণা আকৃতির কিন্তু একটু ডায়মন্ড টাইপের। তো এই যে ডায়মন্ড ফ্লুটেড, স্ট্রেট ফ্লুটেড এবং ডায়াগোনাল ফ্লুটেড, এই যে 3 প্রকারের সাধারণত ড্রাফটিং জোনে এই 3 প্রকারের রোলারই ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা মূলত রোলার ব্যবহার করা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে টপ রোলার আর একটা হচ্ছে বটম রোলার। কিন্তু টপ রোলারটা এক ধরনেরই হয়, কিন্তু বটম রোলারের ক্ষেত্রে ওর গঠনের উপর ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই 3টা হচ্ছে স্ট্রেট ফ্লুটেড, ডায়াগোনাল ফ্লুটেড এবং ডায়মন্ড ফ্লুটেড।
আজকের যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করলাম বা ক্লাসে তোমাদের মাঝখানে উপস্থাপন করলাম, এই ক্লাসের মূল্যায়নের ক্ষেত্রে আমরা পাইলাম কি আজকে, বা এই ক্লাসের শিখলাম কি কি ড্রাফটের মধ্যে পার্থক্য, অর্থাৎ রোলার ড্রাফট এবং অ্যাপ্রন ড্রাফটের যে পার্থক্যটা আছে সেই পার্থক্য সম্পর্কে জানলাম। রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়সমূহ জানতে পারলাম, অর্থাৎ একটা মেশিনে রোলার সেটিং করতে গেলে বা পিনিয়নস বা গিয়ার সেটিং করতে গেলে কোন কোন বিষয়ের উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। রোলারের প্রকারভেদ বা একটা মেশিনের ড্রাফটিং জোনে কয় প্রকার রোলার থাকে এবং ওই 2 প্রকার রোলারের মধ্যে আবার কয় প্রকার রোলার আছে, এক কথায় রোলারের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপরে আসলো কি বাড়ির কাজ। তো শিক্ষার্থীরা, তোমরা আজকে আমার সাথে যে ক্লাসটা করলা, এই ক্লাসটা করার পরে তোমরা কি শিখলা তার উপরে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু বাড়ির কাজ দিয়ে থাকি। তো আজকের এই ক্লাসের শেষ পর্যায়ে যেহেতু আমরা আছি, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই বাড়ির কাজ আমরা দিয়ে দিব এবং এই বাড়ির কাজের মধ্যে আজকে প্রথম 1 নম্বরে আছে ড্রাফটের পার্থক্য লিখতে হবে তোমাদেরকে এবং রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়সমূহ কি কি সেটা একটু লেখার চেষ্টা করো এবং রোলারের প্রকারভেদ সম্পর্কে যেটা আমরা আলোচনা করলাম, এই 3টা বিষয়ের উপরে তোমাদেরকে কাজ দেওয়া হলো। এটা তোমরা লিখো এবং আমাদের যে এই ক্লাসের যে কমেন্টস বক্স থাকবে সেখানে তোমরা জানাও তোমাদের কোন কোন বিষয়ের ক্লাস দরকার, বা এই ক্লাসের মধ্যে তোমাদের কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেটা আমাদেরকে জানাও। আমরা সকল বিষয়ে তোমাদেরকে সমাধান দিব এবং নতুন করে যদি কোনো ক্লাসের চাহিদা থাকে সেটা আমাদেরকে জানাও, আমরা সেই নতুন ক্লাস তৈরি করে তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। তো ধন্যবাদ সকলকে। সবাই তোমরা আমাদের সাথে ছিলে এবং আশা করি থাকবে। তো আমরা আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।